আপনি যদি বাস্তব ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন তাহলে এখনই ভূত এফএম ডার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আজকের ঘটনাটি শুধু ভয়ঙ্কর না, এটা এমন কিছু যা হয়তো আপনার বিশ্বাসকেই বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম অনিক। আমি ঝিনাইদহ জেলার একজন বাসিন্দা। এক্স্যাক্ট ঠিকানাটা বলছি না, কারণ আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা যদি কেউ সিরিয়াসলি নেয় তাহলে এই জায়গাটা নিয়ে মানুষের আগ্রহ আর ভয় দুটোই অনেক বেড়ে যেতে পারে। আমি আজ যে গল্পটা শেয়ার করছি সেটা কোনো বানানো গল্প না, এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতা। আর এই ঘটনার সাথে জড়িত আছে আমার আরও ৩ জন বন্ধু, সবুজ, হৃদয় এবং মামুন। সময়টা ছিল ২০১৯ সালের জানুয়ারি মাসের শেষের দিক। শীত তখন প্রায় শেষের পথে। আমরা তখন নতুন করে ইউটিউবিং শুরু করেছি। আমাদের চ্যানেলের সব কাজ, কন্টেন্ট আইডিয়া থেকে শুরু করে ভিডিও এডিট সব আমি নিজেই করতাম। কিন্তু একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম, ভালো কন্টেন্ট আইডিয়া পাচ্ছিলাম না। ঠিক তখনই আমি নিয়মিত ভৌতিক গল্প শুনতে শুরু করি। বিশেষ করে রেডিওতে যেভাবে মানুষ নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে, ওই জিনিসটা আমাকে খুব টানত। সেখান থেকেই মাথায় একটা আইডিয়া আসে। আমি ভাবলাম, যদি আমরা নিজেরাই এমন ভৌতিক জায়গায় যাই, সেখানে ঘুরে দেখি, ভিডিও করি আর মানুষের কাছ থেকে সত্যিকারের ঘটনা শুনি। আইডিয়াটা আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম। আশ্চর্যের বিষয়, সবাই এক কথায় রাজি হয়ে গেল। আমরা ঠিক করলাম, প্রথমে নিজেদের জেলাতেই কিছু ভৌতিক জায়গা ঘুরে দেখব। যদি ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীতে অন্য জেলাতেও যাব। ঠিক তখনই মামুন একটা জায়গার কথা বলল। একটা পুরনো জমিদার বাড়ি, আমাদের এলাকা থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। লোকমুখে শোনা যায় এই বাড়িটা প্রায় ১০০ থেকে ১৫০ বছর ধরে পরিত্যক্ত। একসময় এখানে এক জমিদার পরিবার থাকত, কিন্তু কোনো এক অজানা কারণে তারা হঠাৎ করেই এই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কেউ বলতো ওই বাড়ির ভেতর থেকে মাঝরাতে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। কেউ বলতো কেউ যেন হেঁটে বেড়ায়, কিন্তু কাউকে দেখা যায় না। এমনকি দিনের বেলাতেও নাকি মানুষ একা ওই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পায়। এই সব কথা শুনে আমাদের আগ্রহ আরও বেড়ে গেল। আমরা ঠিক করলাম, পরদিন দুপুরেই আমরা সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পরদিন দুপুর ২টোর পর আমরা ৪ জন একসাথে হলাম। তারপর একটা গাড়ি নিয়ে রওনা দিলাম সেই রহস্যময় জায়গার দিকে। প্রায় ১.৫ ঘন্টা পর বিকেল ৩:৩০-এর দিকে আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ির সামনে। আর বাড়িটা প্রথম দেখাতেই আমার বুকের ভেতর কেমন যেন একটা চাপা আমরা যখন জমিদার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখন আশেপাশে এক অদ্ভুত নীরবতা টের পাচ্ছিলাম। জায়গাটা যেন অস্বাভাবিকভাবে শান্ত, এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। বাড়িটার গঠনটা একটু বুঝিয়ে বলি। মেম দালানটা ছিল দোতলা, তার একপাশে লম্বা একতলা একটা ঘর। দেখে মনে হচ্ছিল ওটা আগে গোয়াল ঘর হিসেবে ব্যবহার করা হতো। বাড়ির পেছনের দিকে একটা রাস্তা ছিল, আর কিছুটা দূরে আলাদা করে রান্নাঘর ও বাথরুম। পুরো বাড়িটা চারপাশ দিয়ে ঘেরা, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরে ঢোকার কোনো গেট বা দরজা খোলা ছিল না। আর একটা বিষয় আমাদের চোখে পড়ে, এই পরিত্যক্ত বাড়ির একেবারে পাশেই একটা নতুন বাড়ি, যেখানে একটা পরিবার থাকে, কিন্তু তারা এত কাছাকাছি থেকেও জমিদার বাড়ির দিকে তাকাতেও চায় না। যাই হোক, আমরা চারপাশ ঘুরে দেখছিলাম কোন দিক দিয়ে ঢোকা যায়। হঠাৎ করে গোয়ালঘরের পাশে গিয়ে দেখি একটা জানালা ভাঙা। আমরা থেমে গেলাম। সবুজ বলল, দেখছিস, কেউ না কেউ তো আসে এখানে, না হলে জানালা ভাঙা থাকবে কেন? আমি একটু ভেবে বললাম, হতে পারে, কিন্তু এই সুযোগ মিস করা যাবে না। কিছু না ভেবেই আমরা সিদ্ধান্ত নিলাম এই ভাঙা জানালা দিয়েই ঢুকব। একজন একজন করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢোকার সাথে সাথেই হঠাৎ কয়েকটা বাদুড় উড়ে বের হয়ে গেল। ওই মুহূর্তে বুকটা ধক করে উঠেছিল, কিন্তু আমরা নিজেদের সামলে নিলাম। গোয়াল ঘরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কোনো মানুষ পা রাখেনি।
ধুলো, মাকড়সার জাল আর একটা পুরনো গন্ধ, সব মিলিয়ে জায়গাটা বেশ ভারী লাগছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সবের মাঝেও আমার চোখ আটকে গেল দেয়ালের দিকে। পুরো দেয়ালে অদ্ভুত সুন্দর কারুকাজ। আমি যেন কিছুক্ষণের জন্য ভুলেই গেলাম আমরা কোথায় আছি। প্রথম অস্বাভাবিক অনুভূতি। গোয়ালঘর পেরিয়ে আমি উঠানের মাঝখানে এসে দাঁড়ালাম। ক্যামেরা বের করে চারপাশের ফুটেজ নিতে শুরু করলাম। ঠিক তখনই হঠাৎ করে আমার শরীরটা অস্বাভাবিকভাবে ভারী লাগতে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন আমার ওপর চাপ দিয়ে রেখেছে। নড়াচড়া করতেও কষ্ট হচ্ছিল। প্রথমে ভাবলাম সকালে ফুটবল প্র্যাকটিস করেছি, হয়তো ক্লান্তির কারণে এমন লাগছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করছিল। একটা কথা এখানে বলে রাখা ভালো, ছোটবেলা থেকে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। আমি অনেক সময় অদৃশ্য কিছু উপস্থিতি টের পেতাম। জিন সংক্রান্ত কিছু অভিজ্ঞতাও আগে হয়েছে আমার সাথে, যদিও সেগুলো অন্য কোনো দিন বলবো। হৃদয়ের সতর্কতা। আমি যখন উঠানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সবুজ তখন মেন দালানের ফুটেজ নিচ্ছিল। মামুন ছিল রান্নাঘরের দিকে। হঠাৎ হৃদয় গোয়ালঘরের দরজার সামনে থেকে আমাকে ডাক দিল, এই অনিক, চল আমরা বেরোই। আমি একটু অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? হৃদয়ের গলায় একটা ভয় মিশেছিল। ভাই, জায়গাটা ভালো লাগতেছে না, চল যাই। আমি হেসে বললাম, পাগল নাকি, এত দূর এসে এখন যাব? কিন্তু হৃদয় থামল না। সে বলল, তুই বুঝবি না। আমি যখন ভেতর থেকে বের হচ্ছিলাম, দেখলাম রান্নাঘরের দিক থেকে একটা কালো অবয়ব, একটা ছোট বাচ্চার মতো তোর পেছন দিয়ে দৌড়ে বড় ঘরের ভেতরে ঢুকে গেল, তারপর হঠাৎ করে মিলিয়ে গেল। ওর কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি তখনই বুঝে গিয়েছিলাম আমার শরীর হঠাৎ ভারী হয়ে যাওয়ার কারণটা কি ছিল। আমার সবচেয়ে বড় ভুল। এই জায়গায় এসে আমি একটা বড় ভুল করি। আমি হৃদয়ের কথা শুনেও সবুজ আর মামুনকে কিছুই বললাম না, কারণ আমি জানতাম ওরা ভয় পেয়ে গেলে ভিডিও করা বন্ধ করে দেবে। আর আমি তখন এতটাই কন্টেন্ট বানানোর নেশায় ডুবেছিলাম যে বিপদের কথা জেনেও আমি ওদের ভেতরে রেখে দিলাম। আমি শুধু বললাম, হৃদয়ের শরীরটা খারাপ লাগতেছে, ও বাইরে অপেক্ষা করবে। হৃদয় আমাদের দিকে আর কিছু না বলে সেই ভাঙা জানালা দিয়েই বের হয়ে গেল। কিন্তু আমরা তখনও জানতাম না, এই বাড়ির ভেতরে আমরা যা খুঁজতে ঢুকেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। হৃদয় বের হয়ে যাওয়ার পর আমরা তিনজন, আমি, সবুজ আর মামুন, ভেতরে থেকে গেলাম। আমার ভেতরে তখন অদ্ভুত এক দ্বন্দ্ব চলছিল। একদিকে ভয়, অন্যদিকে কন্টেন্ট বানানোর তীব্র ইচ্ছা। শেষ পর্যন্ত আমি ভয়টাকে চেপে রাখলাম। ভিডিও শুরু। আমরা গোয়ালঘর, রান্নাঘর আর বাথরুমের বিভিন্ন ফুটেজ নিতে লাগলাম। সবকিছুই অদ্ভুত লাগছিল, কিন্তু সরাসরি কোনো কিছু চোখে পড়ছিল না। এরপর আমরা ঢুকলাম মেইন দালানের নিচতলায়। ভেতরে ঢোকার সাথে সাথেই আবারও কিছু বাদুড় উড়ে গেল। ছাদে পাখি ছিল, চারপাশে ধুলা আর অন্ধকার। দেখে মনে হচ্ছিল এই জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত। নিচতলায় মূলত দুইটা রুম ছিল। একেবারে বাঁ পাশে একটা সিঁড়ি, যেটা ওপরের তলায় যায়, কিন্তু সিঁড়ির দরজা বন্ধ ছিল। আর সিঁড়ির নিচে ছিল একটা ছোট ঘর, দরজাটা খোলা। সিঁড়ির নিচের ঘর। আমি আর সবুজ দেরি না করে সেই ছোট ঘরে ঢুকে পড়লাম। মামুন বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিল। ঘরের ভেতরে ঢুকে আমরা যা দেখলাম তা আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দিল। মাটির বড় বড় কয়েকটা হাঁড়ি ছিল। আমরা একটার ঢাকনা খুলে দেখলাম ভেতরে পুরনো দিনের কিছু পুতুল, খেলনা আর একটা বড় লাল শাড়ির টুকরো। মনে হচ্ছিল কোনো বাচ্চার জিনিসপত্র এখানে লুকিয়ে রাখা হয়েছিল। ওই মুহূর্তে আমাদের মাথায় একটাই চিন্তা, ওপরে কি আছে? ওপরে ওঠার প্ল্যান। আমরা ঠিক করলাম যেভাবেই হোক ওপরে উঠতে হবে, কিন্তু সমস্যা ছিল সিঁড়ির দরজা বন্ধ। তখন সবুজ একটা প্ল্যান দিল, আমি তোদের একজন একজন করে ঘাড়ে তুলে দেই, তোরা ছাদে উঠবি, তারপর আমাকে টেনে তুলবি। আমরা একটু ভেবে রাজি হয়ে গেলাম, যদিও একটা সমস্যা ছিল, ওঠা যাবে কিন্তু নামা যাবে কিভাবে? কারণ নিচে ছিল জঙ্গল আর লাফ দিলে মারাত্মক ইনজুরি হতে পারে। কিন্তু তখন আমাদের মাথায় ভয় না, শুধু একটাই চিন্তা, ওপরে কি আছে? হঠাৎ বাধা।
ঠিক তখনই পাশের নতুন বাড়ির ছাদে একজন মহিলা উঠে এলেন। তিনি আমাদের দেখে চিৎকার করে বললেন, এই তোরা কারা? তোদের কি জানের ভয় নাই? আমরা একটু থেমে গেলাম। আমি মিথ্যা বললাম, আন্টি আমরা ঢাকা থেকে আসছি, পুরাতন জায়গার ভিডিও করি, একটু দেখে চলে যাব। তিনি কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেলেন। ওই মুহূর্তে তার চেহারাটা অদ্ভুত লাগছিল, একদম ফ্যাকাশে, যেন কিছু একটা জানেন। ওপরের তলায় ওঠা। এরপর আমরা প্ল্যান অনুযায়ী ওপরে উঠে গেলাম। প্রথমে আমি আর মামুন, তারপর আমরা মিলে সবুজকে টেনে তুললাম। আমরা এখন জমিদার বাড়ির দোতলায় দাঁড়িয়ে। ওপরে উঠেই বুঝলাম নিচের মতোই এখানেও দুটো রুম আর একপাশে সিঁড়ি, যেটা দিয়ে নিচে নামা যায়। আমরা চারপাশে ভিডিও নিতে শুরু করলাম। দেওয়ালে গাছের শিকড় ঢুকে গেছে, কারুকাজগুলো আরও ভয়ঙ্কর সুন্দর লাগছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমার পেছন দিয়ে দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল, একেবারে স্পষ্ট। আমি সাথে সাথে পেছনে তাকালাম, কেউ নেই। আমার ডান পাশে সবুজ, বাঁ পাশে মামুন দাঁড়িয়ে। তাহলে দৌড়ালো কে? আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে আমি ভয় পেলেও কৌতূহলটা বেশি কাজ করছিল। আমি একাই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। অন্ধকারের ভেতরে সিঁড়ি ঘরের ভেতরটা ছিল একেবারে অন্ধকার। আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম, কিন্তু আলো যেন ঠিকমতো ভেতরে ঢুকছিল না। মনে হচ্ছিল অন্ধকারটা স্বাভাবিক নয়, কিছুই দেখতে পেলাম না। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম এবার বের হতে হবে, কারণ তখন মাগরিবের সময় পার হয়ে গেছে আর পরিবেশটা ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠছিল। কিন্তু আমরা তখনও জানতাম না সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করছিল বের হওয়ার সময়। আমরা যখন দোতলা থেকে নিচে নামলাম, তখন চারপাশের পরিবেশটা পুরো বদলে গেছে। কিছুক্ষণ আগেও যেটা শুধু অন্ধকার আর নীরব ছিল, এখন সেটা অদ্ভুতভাবে ভারী আর চাপা লাগছিল। মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। বের হওয়ার চেষ্টা। আমরা তাড়াতাড়ি গোয়ালঘরের দিকে গেলাম, কারণ আমরা নিশ্চিত ছিলাম যেই ভাঙা জানালা দিয়ে ঢুকেছিলাম সেই পথ দিয়েই বের হব। কিন্তু গোয়ালঘরে ঢুকেই আমরা থেমে গেলাম। আমাদের চোখ একদম স্থির হয়ে গেল। অসম্ভব একটা দৃশ্য। যেই জানালা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই জানালাটা এখন পুরোপুরি বন্ধ। শুধু একটা না, গোয়ালঘরের সবগুলো জানালাই মজবুত লোহার গ্রিল দিয়ে আটকানো, এতটাই শক্ত যে একটা বিড়ালও বের হতে পারবে না। আমরা একে অপরের দিকে তাকালাম, কেউ কিছু বলছিল না, কিন্তু সবার চোখে একই প্রশ্ন, তাহলে আমরা ঢুকলাম কিভাবে? আতঙ্ক শুরু। আমরা পুরো গোয়ালঘর খুঁজতে লাগলাম। একটা ছোট ফাঁক, একটা গর্ত, কিছু একটা খুঁজছিলাম যেখান দিয়ে বের হওয়া যায়, কিন্তু কিছুই নেই। আমি তখন ফোন বের করে হৃদয়কে কল দিলাম, তুই যেদিক দিয়ে বের হচ্ছিলি ওই দিকটা দেখাতে আয়। কিছুক্ষণ পর হৃদয় এসে দাঁড়ালো, তার মুখে হালকা একটা হাসি। সে ভেবেছিল আমরা মজা করছি, কিন্তু যখন সে ভেতরে এসে খুঁজতে লাগলো তখন তার মুখের হাসি মিলিয়ে গেল। সে নিজেও কোনো জানালা দেখাতে পারল না। বাস্তবতা বুঝতে পারা। এখন আমরা চারজনই ভেতরে আটকা, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমরা নিজেরাই জানি না আমরা কিভাবে ঢুকেছিলাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মনে হচ্ছিল এটা স্বাভাবিক কিছু না, শেষ চেষ্টা। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম দেওয়াল টুপকে বের হব। সবুজ আবারও তার শক্তি দেখালো। সে প্রথমে আমাকে আর মামুনকে উপরে উঠালো, তারপর আমরা মিলে তাকে টেনে তুললাম। অনেক কষ্টে আমরা দেওয়াল টুপকে বাইরে বের হলাম। অদ্ভুত নীরবতা। বাড়ির বাইরে এসে আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। কেউ কোনো কথা বলছিল না, যেন আমরা সবাই বুঝে গেছি আজ আমরা এমন কিছু দেখেছি যার ব্যাখ্যা আমাদের কাছে নেই। কিন্তু তারপরেও আমরা বিষয়টা হালকাভাবে নিয়ে ফেললাম। ভাবলাম হয়তো ভুল দেখেছি অথবা কিছু মিস করেছি। কয়েকদিন পর, ঘটনার ৩-৫ দিন সবকিছু স্বাভাবিক ছিল। আমরা আবার আগের মতো চলাফেরা করছিলাম, কিন্তু আমি জানতাম না সেই বাড়ি থেকে আমরা একা ফিরিনি। সেই রাত, একদিন রাতে আমি আর আমাদের এক সিনিয়র ভাই রকি ব্যাডমিন্টন খেলে ফিরছিলাম। সময় তখন রাত ১টার বেশি। বাজার থেকে আমাদের দুজনকে দুই দিকে যেতে হবে। রকি ভাই ডান দিকে আর আমাকে যেতে হবে বাম দিকে। প্রায় ১ কিলোমিটার একা হাঁটতে হবে। রাস্তাটা ছিল মহাসড়ক, আর এই পথের মাঝেই ছিল দুটো ভয়ঙ্কর জায়গা, একটা গরু জবাই করার জায়গা আর একটা কবরস্থান।
একা পথ চলার ভয়টা কাটানোর জন্য আমি হেডফোন কানে লাগালাম, ফুল ভলিউমে গান চালালাম, হাতে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই শব্দ। হঠাৎ করেই আমি শুনতে পেলাম কারো হাঁটার শব্দ আমার ঠিক পেছনে। প্রথমে বিশ্বাস করতে পারিনি, কারণ হেডফোনে ফুল ভলিউমে গান বাজছিল। এমন অবস্থায় বাইরের শব্দ শোনা প্রায় অসম্ভব, কিন্তু তবুও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কারো পায়ের শব্দ ধীরে ধীরে আমার পেছনে আসছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম আমি একা না। আমি তখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। চারপাশে অন্ধকার, দূরে দূরে কিছু ট্রাক যাচ্ছে, আর আমার কানে ফুল ভলিউমে গান বাজছে। কিন্তু সেই গানের মাঝেও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কারো হাঁটার শব্দ ঠিক আমার পেছনে, শব্দটা কাছেই। প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ভুল শুনছি, কিন্তু না, আমি যত হাঁটছি শব্দটাও ঠিক ততটাই আমার পেছনে আসছে, না কমছে না বাড়ছে, একই দূরত্বে, এমনভাবে যেন কেউ ইচ্ছা করেই আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। একটা অদ্ভুত সিদ্ধান্ত। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আমার হাতে তখন একটা বিস্কুটের প্যাকেট ছিল। আমি দুটো বিস্কুট বের করে পেছনে না তাকিয়ে রাস্তায় ফেলে দিলাম, তারপর হাঁটা চালিয়ে গেলাম। কেন করলাম? কারণ ছোটবেলা থেকে কিছু কথা শুনেছিলাম, কিছু অশরীরী সত্তা নাকি খাবারের প্রতি আকৃষ্ট হয়, তাদের মনোযোগ সরানোর জন্য এটা করা হয়। আমি জানি না কেন, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হলো এটা কাজ করতে পারে। পেছনে তাকানোর ভয়। আমার খুব ইচ্ছে করছিল একবার পেছনে তাকাতে, কিন্তু আমি জানতাম পেছনে তাকানো মানে হয়তো আরও বড় বিপদ ডেকে আনা। তাই আমি সামনে তাকিয়েই হাঁটতে লাগলাম, আলোয় সত্য খোঁজা। আমি ঠিক করলাম কোনো গাড়ি আসলে তার আলোয় আমি ছায়া দেখে বোঝার চেষ্টা করব পেছনে কেউ আছে কিনা। কিছুক্ষণ পর সত্যিই একটা ট্রাক আসতে লাগল। পেছন থেকে আলো পড়ল সামনে। আমি দ্রুত চোখ নামিয়ে ছায়া দেখার চেষ্টা করলাম, কিন্তু কেউ নেই। ভয় বাড়তে থাকে। এখন আমার ভয়ের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল, কারণ শব্দ আমি শুনছি কিন্তু কেউ নেই। আমি হাঁটার গতি বাড়ালাম, কিন্তু শব্দটাও একই গতিতে আমার পেছনে আসতে লাগল। কবরস্থানের কাছে পৌঁছনো। আমি যখন কবরস্থানের কাছে পৌঁছলাম তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ফলো করছে সেটা খুব কাছেই। আমি আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম। পুরো রাস্তা দৌড়ে বাসায় পৌঁছলাম। বাসায় এসে কাউকে কিছু বললাম না, চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতের পর আমার সব কিছু বদলে যেতে শুরু করল। অদৃশ্য নজর। আমি সবসময় অনুভব করতাম কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ফলো করছে, কেউ আমার কথা শুনছে। এই অনুভূতিটা দিন দিন বাড়তে লাগল। ছাদের ঘটনা। এর দুদিন পর আমি বাসার ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। সময় তখন রাত। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ছাদের পিলারের যে লোহার রডগুলো বের হয়েছিল সেগুলো কাঁপতে শুরু করেছে। প্রথমে মনে হলো বাতাসের কারণে, কিন্তু আমি চারপাশে তাকিয়ে দেখলাম গাছের পাতা পর্যন্ত নড়ছে না, সব কিছু একদম স্থির। কিন্তু ওই রডগুলো নিজে নিজে নড়ছে। লাইনের ওপাশেও ভয়। আমার সাথে যে কথা বলছিল সেও শব্দটা শুনতে পাচ্ছিল। সে বারবার আমাকে বলছিল, নাম নিচে, এক্ষুনি নাম। কিন্তু আমি অদ্ভুতভাবে সাহস করে বললাম, যদি এখানে কেউ থাকে, আমি কাউকে ক্ষতি করতে আসিনি, তুমি নিজেকে দেখাও। উত্তর। আমি কথাটা বলার 2-3 সেকেন্ড পর রডগুলো থেমে গেল। একদম নিস্তব্ধতা। তারপর হঠাৎ ভয়ঙ্কর বিকট শব্দে আবার নড়তে শুরু করল, এত জোরে যেন কেউ ইচ্ছা করে আঘাত করছে। শেষ মুহূর্ত। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে নিচে নেমে এলাম। আম্মু আব্বুর রুমের সামনে এসে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা তখনও বাকি ছিল, যেটা ঘটেছিল সেই রাতেই আমার ঘুমের মধ্যে। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল সেটা আমি তখন জানতাম না। পানি ছিটিয়ে যখন আমাকে জ্ঞান ফেরানো হয় তখন আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। আমি সেদিন আর কিছু বলতে পারিনি, চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। মধ্যরাতের সেই মুহূর্ত,
রাত আনুমানিক 2টো বা 2:30টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুললাম, কিন্তু বুঝতে পারলাম আমি নড়তে পারছি না। হাত, পা, মুখ কিছুই না। আমি শুধু শুয়ে আছি, একদম জীবন্ত লাশের মতো। আমার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আমি দেখলাম দরজার ভেতর দিয়ে একটা ছোট অবয়ব ঢুকছে। একটা বাচ্চা মেয়ের মতো, কালো কাপড় পরা, মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগল। আমার শরীর ঘামে ভিজে গেল, চোখ দিয়ে পানি পড়ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ রাত। আমার মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। সেই কথা। বাচ্চাটা এসে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর সে ফিসফিস করে বলল, তুই কিভাবে বাঁচিস আমি দেখব। এই কথাটা বলেই সে আবার সেই বন্ধ দরজা ভেদ করে বেরিয়ে গেল। ঠিক তখনই আমি চিৎকার দিয়ে উঠে বসলাম, আল্লাহ! আম্মু দৌড়ে রুমে চলে এলেন। পরের সকাল। ঘুম ভাঙার পর আমি কিছুটা স্বাভাবিক লাগছিল, কিন্তু শরীরটা অস্বাভাবিক ভারী লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার গলায় অদৃশ্য কোনো ওজন ঝুলিয়ে রেখেছে। অদ্ভুত বাধা। আম্মু করলেন, চল তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি সাথে সাথে বলে উঠলাম, না, আমি কোথাও যাব না। কিন্তু অবাক করার বিষয়, আমি নিজেই বুঝতে পারছিলাম এই না কথাটা আমার নিজের না। মনে হচ্ছিল কেউ আমাকে যেতে দিতে চাইছে না। নিজের সাথে যুদ্ধ। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে আমি রাজি হলাম, কিন্তু বাড়ি থেকে বের হয়ে আমি বুঝতে পারলাম আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। হাঁটতে কষ্ট হচ্ছিল, পা যেন কেউ টেনে ধরে আছে। চোখ খোলা ছিল, কিন্তু সব কিছু ঝাপসা। মনে হচ্ছিল আমি নিজের সাথে যুদ্ধ করে এগোচ্ছি। কবিরাজের কাছে। আমাদের জেলায় এক পরিচিত কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। তিনি আমাকে একবার দেখেই বললেন, বসো। আমি বসতেই তিনি বললেন, কি সমস্যা? আমি বললাম, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখি, শরীর ভারী। তিনি হঠাৎ বললেন, তোমাকে না, তোমার ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস করছি। আমি থমকে গেলাম। তিনি কিছু পড়লেন, আমার শরীরে ফু দিলেন, তারপর আমার আঙ্গুলে চাপ দিলেন, আর হঠাৎ করেই আমি তাকে ঘুষি মেরে বসলাম। পরে শুনেছি সেই দাগ নাকি তার মাথায় আছে। এরপর যা হয়েছে আমি নিজে দেখিনি, আম্মুর কাছ থেকে শুনেছি। কবিরাজ আমাকে জিজ্ঞেস করলেন, কেন বিরক্ত করছো ওকে? তখন আমার শরীর থেকেই অন্য একটা কণ্ঠ বের হলো, আমার নাম তাজ খাতুন, আমি 134 বছর ধরে ওই বাড়িতে থাকি। সে বলল, একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছিল ওই বাড়িতে, তারপর সবাই চলে যায়, আর তখন থেকেই সে ওই বাড়িতে থাকে। সে বলল, তারা আমার জায়গা নোংরা করেছে, আমি ছাড়ব না। কবিরাজ বললেন, ক্ষমা করে দে, ছেড়ে দে ওকে। কিন্তু সে বলল, না, ওকে ভয় দেখাবো, ও ভয় পায় না। শেষ লড়াই। এরপর কবিরাজ দোয়া পড়ে পানি আর তেল ছিটাতে থাকেন। আমি ছটফট করতে থাকি, তারপর ধীরে ধীরে সব থেমে যায়। কবিরাজ বললেন, কোনো সমস্যা নাই, ওকে সরিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। আমি নিজেকে অনেক হালকা অনুভব করছিলাম, যদিও শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি আর কখনো এমন কোনো সমস্যায় পড়িনি। কিন্তু আজও যখন আমি সেই দিনগুলোর কথা ভাবি, আমার শরীর শিউরে ওঠে, কারণ আমি জানি সেই বাড়িতে আমরা একা ছিলাম না।